বসেন একটু বসেন, একটা ছবি তুলে দেন। আচ্ছা চেয়ারটা নিয়ে একটু বসেন এখানে। জি হ্যাঁ জি, আমার সবাই একটু সামনে তাকায়। আমার ভাই যেহেতু ছবি তুলতেছেন, আমি এর ফাঁকে বলি ফরম্যাটটা এরকম না করে, মানে এই যে দল ভিত্তিক বক্তব্য না দিয়ে বরং কোশ্চেন আনসার সেশনে ডিসকাশন হলে ভালো হতো মনে হয়। কারণ আসলে তো এই দলীয় বক্তব্য তো আমরা সবসময় দেই না, যার যার কথা থাকলে বলবে সেটা আর কি। কারণ হয়েছে কি, এখানে কথা বেশি নাই, কেন ঐক্যমতে পৌঁছাতে পারছি না ওইটাকেই ফোকাস করলে বেশি ভালো হবে। এখানে আমরা যারা আছি বেশিরভাগই আমরা বাইকামেরাল পার্লামেন্টের পক্ষে এবং আমরা এর পক্ষে। ফলে ওই প্রবলেম যেহেতু আইডেন্টিফাই করা গেছে, সলিউশনের বিষয়টাকে আলোচনা করলে বেশি ভালো হবে আর কি। এটা আমার আচ্ছা, আমার কাছে বন্ধু ভাইয়ের কথাটা ভালো লাগছে, বাট তারপরেও আমরা সবার কথাই শুনবো। বাট দুইটা যদি আমরা কোশ্চেন করি, মানে একটা হচ্ছে যে বাইক্যামেরালের ব্যাপারে মোস্ট প্রবাবলি কারো কোনো হয়তো মেজর ডিসএগ্রিমেন্ট নাই, মানে আমি জানি যদি কারো থাকে আপনারা বলতে পারেন। আমাদের প্রাইমারি লেভেলে ডিসএগ্রিমেন্ট ছিল জি, এবং যদি বলেন আমি বলতে পারি। হ্যাঁ শিওর, বক্তব্য রাখবো না, আমি জাস্ট মতামত দিব, যদি কোশ্চেন থাকে করব। জি জি সরি সাইফুল্লাহ, আমাদের ডিসএগ্রিমেন্টটা ছিল এই পয়েন্টে যে আপনার আমাদের যেহেতু একটা হাউসই কার্যকর করতে পারছি না নানা কারণে, এবং সেখানে আমরা 50টা নারী আসন দিয়ে দেখেছি। সেখানেও কিন্তু আমরা যে তাদেরকে বলছি যে আমরা ইনভলভ করবো মেইন স্ট্রিম পলিটিক্সে, সেখানেও নারীদেরকে আনতে গিয়ে আমরা দেখছি যে সেখানে নারী নেতৃত্ব বা নারীদের অংশগ্রহণের জায়গাটা উঠে আসা আমরা পাচ্ছি না। কারণ সেখানে এক ধরনের ওই যে বলছে রিহ্যাবিলিটেশনের প্রসেসে যাওয়া হচ্ছে, কাউকে প্রার্থী দেওয়া যায় না, তার ওয়াইফকে নারী আসনে দেওয়া হচ্ছে, কোনো শিল্পীকে দেওয়া হচ্ছে তার অবদানের কারণে, এইভাবে করা। তো সেজন্য আমরা আরো কিছু রিজন আছে, এটা হয়তো আমি এখানে অফিসিয়ালি বলতে পারবো না, বা একটু বলিও না, বলতে গিয়ে একটু বলিও সেটা আর কি। আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্য মতে, যেটা প্রকাশ্য না অপ্রকাশ্যভাবে শুনেছি, যে বাইক্যামেরালটা ওনারা প্রেফার করছেন এই জন্য যে ওনারা জোট গঠনের স্বার্থে যাদের যে সমস্ত দলের একটু ভোট টোট কম তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না, সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এই ধরনের লোকদেরকে উপরের হাউসে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবেন। এটা আমি আপনাকে দলিল দেখাতে পারবো না, কিন্তু এই ধরনের আলোচনা হয়েছে আর কি। তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে, 100টা আসনে 100টা লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে, না এটা আসলে কার্যকর হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনো বাইক্যামেরাল পার্লামেন্টের জন্য 2টা হাউস মেনটেন করার জন্য প্রস্তুত হয় নাই। বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐকমত্যের জন্য প্রয়োজন হয় আমরা এখানে আমরা স্যাক্রিফাইস করব বা আমরা আমাদের মতকে দিব। আচ্ছা, এখন লাস্ট কথাটা আমরা যেটা বলেছি যে আপার হাউসে যদি আপনার পিয়ার না হয়, যেটা অরিজিনাল পিয়ার আমরা যেটা বলছি যে ভোটের পিয়ার না হয়, তাহলে এটা তো আরো গেল, তাহলে তো কোনো লাভ হলো না। এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উইথড্র করে নেব। আমরা যেটা বলেছিলাম যে আমরা সম্মত হয়েছি মানে পিয়ার হলেই আপনারা আপার হাউসে আছেন, পিয়ার হলে আছি, নাইলে আমরা নোট অফ ডিসেন্ট দেব, এটা আমরা বলেছি। এখন আসেন যে কথাটাকে আপনি বলতে চেয়েছেন ঐকমত্য হচ্ছে না কেন। সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি, কেউ না কেউ মনে করছেন। ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা যে উনি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে, এই যে আপনার এনসিসির মাধ্যমে বা এই আপার হাউসে ইয়ে করার মাধ্যমে উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে। আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, চিফ জাস্টিসকে বিতর্কে উঠে রাখতে হবে। আমরা তো সেই জন্যই তো এনসিসি কে প্রপোজ করেছি, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডেড নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না, সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে। এই জন্য আমি বলি, যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয়,
কালকেও আমি একটা টক শোতে বলেছি যে আমাদের ওই হাউসের মধ্যে আমরা দেখি হাউস সাম হাউস দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। তা আমি বলেছি যে বিএনপি, জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, আর আমরা হলাম সব জেনারেল অ্যাসেম্বলি। আমরা যত কথাই বলি, লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয়, আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না। তো এটা অসুবিধা নাই, আমি একদম ইরেশনাল না, যে তারা যেহেতু পাওয়ারফুল পার্টি বা তাদের যেহেতু সমর্থন বেশি সামহাউ, এটা এটা আমি বিতর্কের জন্য বলছি না, কেউ আবার আমার এটাকে দিয়ে বিতর্ক তুলবেন না যে সমর্থন বেশি আপনি কিভাবে জানেন। তাহলে ঠিক আছে, তাহলে হোয়াই নট এই তিনটা পার্টিকে নিয়ে আলাদা একটা নেগোসিয়েশন প্রসেস কেন হয় না? আমাদের এত বড় মিটিং, এত বক্তৃতা, এত খাওয়া দাওয়া, এত টেলিভিশনের মধ্যে কি না মঞ্জু ভাই, আমি যদি বলি, যদি মনে না করেন, আমি দেখেছি অনেকে পার্টি ক্রিটিসাইজ করেছিল ওনাদেরকে, যে মানে আপনি তিনজন নিয়ে বসে সবাই বলবে আমরা তাহলে কোত্থেকে আসবো। না, আমি সেটাও বলছি, আমি বলছি না যে তিনজনকে নিয়ে আপনি অফিসিয়ালি বসেন। যে কোনো নেগোসিয়েশনে দেখেন সাইডলাইন মিটিং হয়। আমি কালকে ওনাদেরকে বলেছি আপনারা সাইডলাইন মিটিং করেন, আমাদের তো ব্রেক হয়, কফি ব্রেক হয়, সাইডলাইন মিটিং এ বসে একটা নেগোসিয়েশন প্রসেসে যান। আমি কিন্তু আপনাদের নাগরিক কোয়ালিশনকেও একটা প্রপোজাল দিয়েছিলাম যে আপনারাই অন্তত এই কাজটা করেন। তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কিনা এটা আমি ডাউট। আমার কথাগুলো অনেকে পছন্দ করবেন না আমি জানি, কারণ নুরও কিন্তু কালকে বলেছিল যে আমাদের এই এত পার্টি, এত আলোচনা, বাট ইয়ে কি সফলতা কি? এই জন্য আমি বলছি যে আপনারাও এটা করতে পারেন কিনা। যেমন আমি দেখি যে বিএনপির মধ্যে যেই, সরি আমি নামটা বলেই ফেললাম, যে তাদের মধ্যে যে একটা ভয় যে তার নির্বাহী ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা আমি ধরেই নিলাম যে এটা আমাদের, এটা কিন্তু আপনি বাঙালি মানুষ পড়ে, এটা কিন্তু আপনি রাতারাতি বদলাতে পারবেন না। সামহাও আমি জানি না এনসিপিও যদি কালকে মনে করে তারা নির্বাহী ক্ষমতা যাচ্ছে, তারাও এই সংস্কারের পক্ষে থাকবে কিনা আই এম ডাউট। নুরু তো থাকবেই না, এটা আমি নিশ্চিত। তো মাইন্ড করো না আবার, ঠিক আছে? তো আমি যেটা বলছি, সরি আমি থাকবো কিনা আমিও ডাউট, ব্যাস। তাইলে আর কেউ এটাকে খারাপ করে নেবেন না, যে আমাদের এটা হচ্ছে প্রবলেম, মানে আমাদের জাতিসত্তার প্রবলেম। এখন কথা হচ্ছে যে আমরা কি, যেমন আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে, এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, এই ডিজিএফ এর হাতে নির্যাতিত হয়েছে, এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না? সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না, আবার কি চেঞ্জ হবে না? এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি কিনা। আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি, তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। আমাদের এই কপচানি, আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করবো যদি এটাতে সফল না হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি বলবেন? একটা রিকোয়েস্ট করেছিল ওনার, আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় আপনি শুরু করেন। আমি শুধু একটা লিডিং কোশ্চেন করতে পারি। হ্যাঁ, আমরা যখন একটা প্রোগ্রাম করেছিলাম ভয়েস ফর রিফর্মে, তখন আপনি আমাদের অনুষ্ঠানে ছিলেন, এবং আমার মনে হয় আপনাদের পার্টি থেকেই সবচেয়ে আগে স্পষ্টভাবে আপনারা আপার হাউসে পিআর চান স্পষ্ট করে বলেছিলেন। সেই জায়গা থেকে কি কোনো কারণে আপনারা সরে এসছেন নাকি এখনই আছে সেটাতে আছে? না, আমি মিটিং এ যাই, আমাদের মিটিং এ আসছে, আমরা অনার ফিল করছি। এগেন সরি, পয়েন্টটা হলো মিটিং এ যেন প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেশন থাকে। তো এনডিএম থেকে মহাসচিব যান, সবকিছুতে আমার যেতে হবে তা না, নীতি নির্ধারণ তো দলের পর্যায়ে তৈরি হয়। যাই হোক, বাট হ্যাঁ, আগামীতে আমি যেতে চেষ্টা করবো। আমি শুনলাম এত গল্প গুজব হয়, সেই গল্প গুজব যেন মিস না করি তার জন্য। বাট আমি যাওয়া আর প্রতিনিধি যাওয়া এফেক্টিভনেস সেম থাকে। ফাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট এন্ড ফরমোস্ট আজকে যে জিনিসগুলো, জি, আমি ববি হজ্জাজ, আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। ফাইন ভাই যেটা পরিচয় দিলেন, আমাদের দলের একদম জন্মলগ্ন থেকেই ঘোষণাপত্রে পরিষ্কারভাবে আছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চাই এবং উচ্চ কক্ষে আমরা আনুপাতিক হারে নির্বাচিত পার্লামেন্ট দেখতে চাই। এবং অ্যাকচুয়ালি আজ থেকে বেশ অনেক বছর আগে যখন আমরা পার্টির যাত্রা শুরু করি, তখন আমরা ওই একই জিনিস বলেছিলাম যে উচ্চ কক্ষে 100 জন
নীতি নির্ধারক থাকবেন এবং ওই যে থ্রেশহোল্ডের কথা হলো তখন সে বহু বছর আগে আমরা বলেছিলাম যে আমরা চাই 1% থ্রেশহোল্ড দেখতে, যদিও এটা নিয়ে অনেক আলোচনা হবে এবং হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে ফিরে আসিনি, তবে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বললেন যে আমাদের আসলে এখন দরকার সবাই ঐক্যমতে আসা। আপনি বললেন জায়গা থেকে ফিরে আসেননি, আমি যতটুকু দেখেছি আপনাদের মানে মেইন প্রোগ্রামে, জি ওনারা আরো ভালো বলতে পারবেন, আপনার জেনারেল সেক্রেটারি মোস্ট প্রবাবলি বলেছেন যে তারা কিছুটা হলো বিএনপির ব্যাপারটাই সাপোর্ট করছেন। না, এটা বলেননি। যেটা বলেছেন আমি পরিষ্কার করি, কারণ দলের পজিশন নিয়েই তো উনি আলোচনা করেছেন, দলের পজিশনের বাইরে তো যেতে পারেন না। যেটা বলেছেন যে আমরা এই দুটো জিনিস, এই যেটা বললাম যে 100 সদস্য বিশিষ্ট আনুপাতিক হারে উচ্চ কক্ষ এবং উচ্চ কক্ষর যে ক্ষমতাগুলো আমরা চিন্তা করি সবচেয়ে পরিষ্কারভাবে দরকার, সেই ক্ষমতাগুলো হয়তো উনি পরিষ্কার করার সময় পেয়ে থাকলে ওই মিটিং এ পরিষ্কার করেছেন, যদি সময় না পেয়ে থাকেন করেননি। তবে আমাদের দলগত পজিশন অলসো, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এই যে মঞ্জু ভাই যে কথাটা বলেছেন সেটার সাথে মিলিয়ে, যে আমাদের এখন ঐক্যতে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ঐক্যতে আসার জন্য যদি আমাদের অরিজিনাল পজিশন থেকে কম্প্রোমাইজ করতে হয়, অ্যাজ লং অ্যাজ আমাদের আইডিওলজিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ না হয়, তাহলে সে ঐক্যতে আসার জন্য যতখানি বদল আনা প্রয়োজন ততখানি বদল আনতে আমরা রাজি আছি। এবং এই ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। কারণ যদি আপনি বলেন তিনটা দল, তাহলে তিনটা দল আপনি কি হিসাবে চিন্তা করে বলবেন? কারণ যদি আপনি বলেন ভোটের অনুপাতিক বা জনপ্রিয়তার অনুপাতিক, তাহলে তো শুধু একটা দল বলতে হবে, দ্বিতীয় দল তার খুঁজে পাবেন না। আর যদি বলেন যে কারা বাংলাদেশের রাজনীতিতে কাজ করেছে, হয়তো অত্যাচারী সরকারের বিরুদ্ধে কাজ করেছে বা আন্দোলন করেছে, তাহলে অনেকগুলো দল চলে আসে যাদের সাথে এই মুহূর্তে ঐক্যমত কমিশন বসছে। আমরা বিশ্বাস করি ঐক্যমত কমিশন সবার সাথেই বসতে হবে, আলাদা করে তিনটা দল হয় না। আলাদা করে তিনটা দল যদি হয় না, আর ওটা যদি না হয়, ওটা বাদ দিয়ে আমরা কথা বলি। এখন আমি ভেরি স্পেসিফিক্যালি আজকের আলোচনাটাতে আসতেছি, কারণ সময়ও কম, মানে আপনার সবার আলোচনায়। আপনারা যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন, এই প্রস্তাবনাগুলোর সাথে মোটামুটি বড় দাগে পুরোপুরি ভাবেই আমরা একমত। এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ডিক্লারেশন অফ ওয়ার, এই দুটোর জন্য আপার হাউসে পুরো সম্মতি লাগবে, আমরা একমত। আপার হাউসে 100 জন ক্যান্ডিডেট, এটা আমরা একমত, যদি আপনারা থ্রেশহোল্ড দেননি, থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে কিছু জিনিস আমরা একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিসে যেমন দ্বিমত পোষণ করছি, জুলাই সনদ সম্বন্ধে যেটা লেখা আছে, এগেন আমাদের দ্বিমতটা হলো আমাদের জায়গা থেকে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা এখানে একটা কম্প্রোমাইজ সলিউশন আসতে পারি না। কিন্তু যেটা লেখা আছে আপনার এই যে এজেন্ডা 1 জুলাই সনদ, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা, আর্টিকেলটা দেয়া আছে, এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার, আমি ছোট করে বলছি, পুরোটা পড়লাম না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এটা বেসিক্যালি আপনি একটা ওই যে কি বলো না, মানে এই যে ধরনের জিনিসপত্র আমাদের দেশে এর আগেও হয়েছে, যে অগ্রিম ক্ষমা প্রাপ্তি আপনি একটা দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। গিভেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আজকে আমার সামনেও যারা বসে আছেন, আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, তো সেই জায়গা থেকে আমাদের আসলে কতখানি আইনি সহায়তা এখানে দেখা প্রয়োজন আছে, যেটা শুধু আইনের মাধ্যমে হবে না, কনস্টিটিউশনে আসতে হবে, এটা বড়ভাবে একটা প্রশ্ন বলে আমি মনে করি। আমি জানি এটা বারবার এসছে যে এনসিপিতে যারা আছেন বা অন্য কোনো দলে যারা আছেন বা আরো কয়েকটা দলে যারা আছেন, তারা হয়তো শক্তভাবে এটা চান এবং চাইতেই পারেন, চাওয়ার পুরো অধিকার আছে। আমি আমার জায়গা থেকে বলছি যেটা আসলে কনস্টিটিউশনে থাকার কতখানি প্রয়োজনীয়তা আছে, এটা প্রশ্ন তোলাটা প্রয়োজন। একই সাথে আজকে এনসিসি নিয়ে কথা হয়েছে, শুনেছি অনেকগুলো রাজনৈতিক দলের বলতে যে যদি আপনি এনসিসি পক্ষে না থাকেন বা এনসিসি নিয়ে বিরোধিতায় কোনো কথা বলেন, তাহলে আপনি হয়তো ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। এই ধরনের আলোচনাগুলো ভুল, কারণ আমাদের ওই যে এগেন আমাদের ঐক্যমতের জায়গায় আসতে হবে। আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের এখানে এই যে এপিপিসির যে আপনারা সলিউশনটা দিয়েছেন, কারণ আমরাও, আমার দল এনডিএম এর পক্ষ থেকে আমরা এনসিসির বিরোধিতা করেছি। আমরা এনসিসির কেন বিরোধিতা করেছি, পরিষ্কার আমাদের কাছে যেটা পরিষ্কার ছিল যে এনসিসি তৈরি করা হচ্ছিল আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা সীমিত, মানে একটা লিমিটেশন আনবার জন্য। কারণ আমরা দেখেছি আমাদের কারেন্ট অবস্থানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড আপনার লেজিসলেচার সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। তো জুডিশিয়ারি আমরা আলাদা করে ফেলতে সক্ষম হয়েছি ইতিমধ্যে, কিন্তু এক্সিকিউটিভ আর ক্যাবিনেট, মানে ক্যাবিনেট যেহেতু এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ আর লেজিসলেচারের ক্ষমতার ভিতরে একটা পার্থক্য আনা। এনসিসির মাধ্যমে এই ক্ষমতাটা নিয়ে আমরা কাকে দিচ্ছি? আজকে আপনারা যে এপিপিসির কথা বলেছেন, এখানে বেসিক্যালি বলছেন যে এই ক্ষমতাটা কিছু দূর নিয়ে আমরা লেজিসলেচারের হাতে দিয়ে দিচ্ছি এবং লেজিসলেচারকে এক্সিকিউটিভ থেকে একটু আলাদা করছি। যদিও আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ওয়েস্টমিনস্টার সিস্টেম যে লোয়ার হাউস, এখানে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীর একটা বড় আধিপত্য থাকে।
এই কারণে আমাদের দল থেকে ভিন্ন একটা, এখানে এপিপিসি খারাপ না এবং আমি এপিপিসি কে পছন্দ করছি, আজকে আমি এখানেও এপিপিসির সম্মতি জানাচ্ছি। একই সাথে আমরা আরেকটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে লেজিসলেচারকে না দিয়ে এইটা এক্সিকিউটিভের হাত দুই হাতে করা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমাদের আছে। সো এই যে এনসিসিটা না করে এইটাকে একটু ভিন্ন আঙ্গিকে রাষ্ট্রপতির অ্যাডভাইজারি কাউন্সিল হিসেবে তৈরি করা, যেটা রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবে, গভর্নমেন্ট ফর্ম হয়ে যাবে, মানে তাহলে তো ট্রেজারি বেশি এটাতে ইনফ্লুয়েন্স করবে না। না না, এখানে রাষ্ট্রপতি আমরা ভিন্নভাবে নির্বাচিত করে নিয়ে আসছি, কারণ এখন যেটা আছে কারণ এগুলো সবকিছু যখন আমরা কনস্টিটিউশন নিয়ে কথা বলছি সবকিছু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। সো আপনি যখন রাষ্ট্রপতি জাস্ট লোয়ার হাউসের 300 আসন দিয়ে নিয়ে আসবেন তখন আপনি বলতে পারেন অটোমেটিকলি ট্রেজারি হয়ে যাবেন। কিন্তু যদি রাষ্ট্রপতি আপনার কি বলেন ইলেকট্রাল কলেজটা আপনি প্রসিদ্ধ করেন বা বড় করেন আর প্রসারিত করেন, যেটা আমরা চেয়েছি একদম ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটি নির্বাচিত প্রতিনিধি হবেন এই ইলেকট্রাল কলেজের অংশ। সো কয়েক হাজার ভোটে চলে যাবে। সো কয়েক হাজার ভোটে নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে আপনি যদি এই ক্ষমতায়নটা বাড়ান তাহলে অটোমেটিক্যালি এক্সিকিউটিভের ভেতরে একটু দুটো ব্রাঞ্চ আপনি তৈরি করছেন। আপনার অরিজিনাল যে প্রিন্সিপালটা প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা একটু কমিয়ে নিয়ে আসা, সেটা করা সম্ভব হচ্ছে। সো ইয়েস, এরকম এনসিসি জাতীয় যে জিনিসগুলো আছে, আমি ছোট্ট করে আরেকটা বলি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা এটা অনেক বড় করে আলোচনা হয়েছে, সবাই এক মেয়াদ সীমাটা কমাতে হবে কিছু। আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা আসলে একমত হইনি, আমরা সবার সাথে একমত হতে রাজি। কনসেনসাস যেখানেই আসবে, যদি সবাই বলে যে শুধুমাত্র দুবার একজন প্রধানমন্ত্রী হবে, আমরা সেখানে কনসেনসাস আসতে রাজি। যদি সবাই একসাথে বলে যে পরপর দুবার হতে পারে, ওভারঅল 3 বার হতে পারে, আমরা সেটাতেও আসতে রাজি। তবে আমাদের যে কারণ যে আমরা এইভাবে দেখছি না, কারণ আমাদের এখানে যে সিস্টেমটা আছে, আমরা পুঁথিগতভাবে অনেক ধরনের কথা বলতে পারি, আমাদের রিয়েলিস্টিক সিস্টেমে আসতে হবে কিভাবে আমরা আসলে সরকার পরিচালনা করব। যেমন ওই যে 70 অনুচ্ছেদ যখন কথা হয়েছিল, 72 সংসদে যখন এসেছিল, তখন হর্স ট্রেডিং যেন না হয়, এবং এর আগে বড়ভাবে হতো বলে এতে এসছে। 72 যে অবস্থান ছিল বা 54 যে অবস্থা ছিল, আজকে সেই অবস্থান নাই, ওইভাবে হর্স ট্রেডিং হবে না। তো সেই হিসেবে অবভিয়াসলি আমাদের চেঞ্জ আনা দরকার। একইভাবে আমরা যদি আসি প্রধানমন্ত্রী সংসদে যে বা এই ক্যাবিনেটে যে সে মেজরিটি কন্ট্রোল করতে পারবে, সেই তো প্রধানমন্ত্রী হবে। আজকে যে কোনো কেউ এই মেজরিটি কন্ট্রোল করতে পারবে না। আজকে আমাদের কালচারটা ওই জায়গায় আসেনি। এই জন্য আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য বারবার যে গণভোটের কথা হচ্ছিল, যেটা আমি শক্তভাবে বিরোধিতা করি। এগেন, সবাই কোথায় একমত আসবে সেটা অন্য জায়গা, কিন্তু আমার জায়গা থেকে বা আমার দলের জায়গা থেকে শক্তভাবে বিরোধিতা করি, কারণ কনস্টিটিউশন হ্যাজ টু বি চেঞ্জেবল। কনস্টিটিউশন একটা ম্যালিয়েবল ডকুমেন্ট হইতে হবে। যারা প্রথম কনস্টিটিউশন লিখেছে তারা পর্যন্ত বলেছে প্রত্যেক জেনারেশনে 19-20 ইয়ার্স এই কনস্টিটিউশন পুরোপুরি বদল আনতে হবে। আপনি যদি এই বদল আনাটা অত্যন্ত মুশকিল করে ফেলেন, তাহলে এই কনস্টিটিউশন লং টার্ম কার্যকরী হতে পারে না। তো এই জায়গা থেকে একটা জিনিস, যে বারবার গণভোট বা এত কিছু এডিশন আমরা করলে কনস্টিটিউশনের চেঞ্জ আনা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশনের চেঞ্জ কন্টিনিউয়াস আনতে পারা উচিত। বাকি আপনাদের পুরো প্রস্তাবনার সাথে আমি খুবই পছন্দনীয় মনে করেছি এবং অনেক কিছুর সাথে আমি পুরো একমত পোষণ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Just একটা ছোট প্রশ্ন। I got your point on referendum, but আপার চেম্বারের ক্ষেত্রে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপনি কি 2/3 সাজেস্ট করছেন না অন্য কোনো সাজেশন? যদি আমরা যেটা চেয়েছি, যেভাবে যে প্রপোর্শনাল ভোট এবং 1% থ্রেশহোল্ড, যদি 1% থ্রেশহোল্ড এবং প্রপোর্শনাল ভোট হয়, তাহলে আমরা 50% দেখতে চাই। এটা হলো আমাদের জায়গা থেকে। কারণ যতগুলো স্পষ্ট নির্বাচন হয়েছে, কোন স্পষ্ট মানে স্বচ্ছ নির্বাচনে এই সিম্পল মেজরিটি একটা পার্টি সহজে পাবে না। স্বচ্ছ নির্বাচনে যেই নির্বাচনগুলো স্বচ্ছ ছিল না, সেগুলো নিয়ে আলোচনা করে আসলে লাভ নাই। সো এই কারণে আমাদের বিশ্বাস যে ওইটা যদি থাকে, লোয়ার হাউসে 2/3, আপার হাউসে সিম্পল মেজরিটি, তাহলে কষ্টকর কিন্তু অসম্ভব না এই আপনার সেগুলো আনতে। আমার মনে হয় এটা ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা আমি আনতাম, যেহেতু অলরেডি ডক্টর আফিসান বলেছেন। আপনারা যারা পরে বলবেন সেই ব্যাপারটা হয়তো আনতে পারেন। আমাদের কাছে ফ্র্যাঙ্কলি যদি বলি, একটা জিনিস মনে হয়েছে সালাউদ্দিন আহমেদ সাহেবের কথায়, আপনাদের এই আলোচনা এবং ওনার প্রেস কনফারেন্সের মধ্যে, যদিও অফিসিয়ালি ওনারা পিআর এর এখনো পক্ষে বলেনি, কিন্তু মনে হয়েছে যে ওনারা পিআরটা মানবে যদি আপনারা সবাই প্রপোজ করেন বা অ্যাকসেপ্ট করেন যে 50 সিম্পল মেজরিটিতে কনস্টিটিউশন চেঞ্জ করার ব্যাপারে আপনাদের আপত্তি নাই। আমাদের কাছে মনে হয়েছে, ওনার কথা শুনে ইনডাইরেক্টলি মনে হয়েছে। তো অলরেডি ববি আজাদ বললেন যে ওনাদের সমস্যা নাই, অন্য পার্টিগুলোর অবস্থান কি আপনারা হয়তো আপনাদের আলোচনা এটা বলতে পারেন যে পিআর ঠিক আছে, কিন্তু যদি ওনারা বলে যে না, তাহলে 51-এর রাজি হতে হবে। এই ব্যাপারে আপনাদের কনস্টিটিউশনটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তো এই জায়গাটা আমার মনে হয় আপনারা একটু মানে কথা বলতে পারেন। আমি এখন রিকোয়েস্ট করব মিস্টার নূরকে, গণ অধিকার পরিষদের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাইকে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ নাগরিক কোয়ালিশনকে। আজকের প্রোগ্রামটাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই মূলত এখানে এসেছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করছিলাম, এখানে কাইম ভাই চলে গিয়েছেন, মজু ভাই আছেন, ওই ভাই আছেন, স্বপন ভাই আছেন, জয়সদিন, বিএনপির বাইরে, মানে বিএনপিতে একটু বড় দল, তাদের বাইরে আমরা ছোট পরিসরে আমরা যারা শুরু করেছিলাম, জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তার প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের এই অগ্রযাত্রায় তিনি একজন বৃদ্ধ তরুণ ছিলেন, সেটা আপনারা দেখেছেন। তো সেই সময়ে একটা বিবৃতি কোনো ঘটনায় দেওয়ার জন্য, যে ছাত্রদের উপরে হামলা হয়েছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিবাদ সমাবেশ হবে, আজকের অনেকে অ্যাডভাইজার আছেন, তাদেরকে ইনভাইট করেছিলাম, ভাই বুঝেন তো, আমার একটা সংস্থা আছে, একটা প্রতিষ্ঠান আছে, বুঝেন তো, ঝামেলা সমর্থন আছে, ভাই আপনাদের প্রতি দোয়া রইল। তো অনেকেই কিন্তু এইভাবে, তারা এখন অনেকে অ্যাডভাইজার আছে এখানকার। তো এই কারণে বললাম যে কথাটা, যে আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে বাংলাদেশের 90-এর দশকেও আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম, হাসিনার কাছে কিন্তু সবাই ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে, অনেকে বন্ধক রেখেছে মাথা, অনেকে সারেন্ডার করেছে। তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন, আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি, বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে। আপনারা আবার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই টসাই দিলে আপনারা চুপ করে যায় না, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ফ্যাসিবাদ আসবে। এখন আসেন যেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন, আমি এখানে লক্ষ্য করেছি মঞ্জু ভাই কথাটি বললেন, ঐক্যমত্য কমিশনে তাই দেখেছি, অনেকগুলো দলকে ডেকেছেন, কিন্তু ওই জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের লাইনটার মতো, বিখ্যাত লাইনের মতো, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। তো এখানে ডিসকাশনটা এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু ভাইটা একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে, মঞ্জু ভাইকে আমি বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে, এই তিনটা দলে ইয়েস ববি ভাইয়ের সাথে একমত যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স, রেস্ট অফ দেম টু, তাদের আমাদের কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে, তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন? এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে, ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে, আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেব না। যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন, এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই, যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয়, তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায়। সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে এনসিসি, আমি মনে করি এনসিসি না থাকলেও হয়। বাট তার আগে আপনাদের দলগত অবস্থানটা কি? আপার হাউসে কি পিআরই আপনারা চান? 100%, মানে এটা নিয়ে একটু ডিবেট করলাম আমরা। তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও হয়, কারণ এনসিসি কে কেন আমরা আনলাম, যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা দৈত্য দানবে পরিণত হয়, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি যাই বলেন তাই আইন, তিনি যাই বলেন সেটাই মানে কুন ফায়া কুনের মতো হয়ে যায়। তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি। সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সবকিছু আপনাকে এভারেজ আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না। চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডেকোরামে কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না। তো সেই জায়গা থেকে যেটা বলছি, যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিআরের ক্ষেত্রেও 2-3টি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত, কিন্তু আমার মনে হয় আলোচনার লাইনে আসবে। সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা ছাড় দিতে পারি কিছুটা ক্ষেত্রে, কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে। এখন এইখানে আরেকটা বিষয়, আপনারা এখানে গণমাধ্যম আছেন, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতা আছেন, যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোট্রে করা হচ্ছে, মঞ্জু ভাই বলছেন
যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন, কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি। 91 ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার, এটা সর্বোচ্চ আলোচনায় ছিল। তো পরে কি হয়েছে, আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে। ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল 30-31%, 2001 সালে ছিল 40 এবং 41%। আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নাই। ভোট হলে দেখবেন কোথায় কি রেভলিউশন হয়। নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারটা, যেটা ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি, কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন 72-এ আমরা সংবিধান রচনা, আমরা তো শেখ মুজিব আমাদের সামনে, আমাদের বঙ্গবন্ধু, আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন। সো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি, কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি। দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি। আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি, এটা হেলাফেলা না। মাত্র 53 বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান আমরা যুগে যুগে 5 বছর পর পর ঘটাতে পারবো না। সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে। দেখছেন, অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না, তাহলে গুলির সামনে দাঁড়াইতাম না। তো কাজেই যতটুকু হয়েছে এনাফ ইজ এনাফ। এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেইভাবে সবাই চিন্তা করবেন। আমার জাস্ট এটুকুই কথা। এবং আমার দলের শক্ত পজিশন, আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ, সেটা আপার হাউস। সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে, যে এখানে ইস্যুটা জাস্ট একটু বলছি, 30 সেকেন্ড 1 মিনিটে। আমরা ছোট দল হতে পারি, আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে, কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল রাজনৈতিক ঘটনা, যেভাবে আমরা রাজনীতিতে এসেছি। সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না, যেটা আমাদের দলে আমরা বলেছি 2 বার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। এখন এনসিপি নতুন দল গঠন করছে, তারাও বলছে। সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে, যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে। সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালগ যুগের চিন্তা নিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা বোধহয় ব্যর্থতায় পর্যবেসিত হবে। ধন্যবাদ। আমার খুব ছোট ছোট 3টে স্পেসিফিক কোয়েশ্চেন। নাম্বার 1 হচ্ছে আপার হাউস স্পিয়ারের ক্ষেত্রে থ্রেশহোল্ডের ব্যাপারে আপনাদের আইডিয়াটা কি? 1%, 2% বা 3%? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে আলাপটা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা সিম্পল মেজরিটি না অ্যাবসলিউট মেজরিটি আপার হাউসে কোনটা প্রেফার করছেন? 2/3 না সিম্পল? আর লাস্ট হচ্ছে আপনি যে বললেন যে এনসিসি, যদি আপার হাউস স্পিয়ার আমরা পাই তাহলে এনসিসি আমরা বাদ দিতে পারি, সেক্ষেত্রে আপনার হাতে কোনো অল্টারনেটিভ? কারণ আমাদের তো কনস্টিটিউশনাল বডি যেগুলা, সেটার অ্যাপয়েন্টমেন্ট তো যদি আমরা এক্সিকিউটিভের হাত থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর লাগবে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো সিনেটের মধ্যে এখানে হিয়ারিং হবে, এখানে শুনানি হবে, এখানে তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত বা আপার হাউসে সাংবিধানিক কমিশন নিয়োগ হবে, সেখানে শুনানির মাধ্যমে নিয়োগ হবে। সেখানে আপনার একটা কথা যেটা বলেছেন যে পার্সেন্টেজের রেশিওটা কি হবে, কোন দল যদি 1% ভোট ক্যারি করে তার একজন প্রতিনিধি থাকবে, সেটাই তো। এবং এটা খালেদ ভাই সম্ভবত বলেছিলেন যে এটা কি অন্তত 1% করাটা, এখানে দুইটা। আরেকটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন রাইট। আমি আপনার এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, পররাষ্ট্র, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সহ 4-5টা ইস্যু বলছেন, যেটা 2 হাউসেই বিল পাস হতে হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সহ আর 4-5টা গুরুত্বপূর্ণ বিষয়। জি, না কোশ্চেনটা হচ্ছে অফকোর্স 2 হাউসে লাগবে। 2/3 নাকি, যেটা আবারও বলি, বিএনপির পক্ষ থেকে একটা প্রপোজাল আসছে ইনডাইরেক্টলি, যে যাতে কনস্টিটিউশনের ক্ষেত্রে আপার হাউসে নিচে 2/3, লোয়ারে 2/3, আপার হাউসে 51%। এই ক্ষেত্রে আপনারা কি এগ্রি করবেন না? এই কি কেউ মানবে যদি লয়ার যদি 2/3 হয়, আপার হাউসে হাফ অফ ইট মানবে না কেউ? এটা যৌক্তিক না। ভাই এখানে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, 70 অনুচ্ছেদের যে আমরা একমত হয়েছি, সেখানে কিন্তু বিএনপির একটা বিএনপির কিন্তু একটা ডিসেন্ডিং নোট করা হয়েছে। এটা আসলে খেয়াল করেছেন? সেটা কি? সেটা হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দিবেন, মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটাকে ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসেবে রাখছেন। ওনারা বলছেন
যে এটা আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দিব, যদি আমরা ভোট পাই তাহলে এটা আমরা রাখবো। তার মানে 70 অনুচ্ছেদ বিএনপি যদি মেজরিটি পায় বা মানুষ সমর্থন পায়, তাহলে কিন্তু 70 অনুচ্ছেদ আমরা যে ফর্মে দেখছি সেই ফর্মে থাকছে না। কারেক্ট সাইফুল্লাহ? তো এখানেও কিন্তু আমাদের খুব খুশি যে 70 অনুচ্ছেদে আমরা অনেক কিছু অর্জন করেছি। এখানে তো একটা বিগ কোশ্চেন আছে। এনিওয়ে, বিএনপির এটা তো যৌক্তিক কথা, কিছু করার নাই। তো যেটা আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে বলেছি, দুইটা হাউজের কথা তো বলেছি, আমরা কিন্তু গণভোটের কথাও বলেছি। কারণ সংবিধান সংস্কারের জায়গাটাতে, যেটা কাইম ভাই চলে গেছেন বলার কারণে, কারণ সংবিধান সংশোধন আর সংস্কার এই দুইটা জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে, যেটা আমরা যাই এখন আর লম্বা কথা বলতে যাচ্ছি না। ধন্যবাদ। যদি 51% কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রপোজাল আসে আপার হাউসে, হ্যাঁ, তাহলে কি আপনাদের এবি পার্টির সাইড থেকে কি মানে আপনারা ফ্লেক্সিবল থাকবেন? না, আমরা তো গণভোটের কথা বলছি। না, গণভোট হলো, প্যারালালি গণভোটকেও বলছি, সুতরাং 51-এ তো হওয়ার প্রশ্ন আসে না। আপনার কাছে যাই এনসিপির, তারপর আমরা আবার আসবো, আমাদের বেশ কয়েকজন পলিটিশিয়ান আছে, প্লিজ। থ্যাংক ইউ। আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো, 2টা পিআর আপার হাউস নিয়ে আর একটা এনসিসি নিয়ে। পিআর আপার হাউসের প্রথম প্রশ্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে একদম শেষে লাকিলি মঞ্জু ভাইয়ের সাথে ওই আলোচনাটা চলে আসছে। আই ওয়ান্ট টু লে আউট দ্য, তার আগে হচ্ছে এনসিপির অফিসিয়াল অবস্থান হচ্ছে আপার হাউস হতে হয়, পিআরই হতে হবে। আচ্ছা, না, নট শুধু ওইটুকুই না, আমি এই জন্য আই ওয়ান্ট টু টেক আ বিট অফ টাইম টু এক্সপ্লেইন। আমার নাম খালেদ সাইফুল্লাহ, আমি এনসিপির যুগ্ম আহ্বায়ক। আমাদের কনস্টিটিউশনটা কেন তৈরি করা হয়? কনস্টিটিউশন তৈরি করা হয় যাতে মেজরিটি অপ্রেসিভ না হতে পারে, তাদের যে সিদ্ধান্তটা সবার উপরে চাপিয়ে দিতে না পারে। দ্যাটস ওয়াই উই হ্যাভ আ রুল বুক, যেটা যারা মাইনরিটি আছে বা যখন মেজরিটি কোনো কিছু চায় সেটার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে যদি সঠিক হয় চলে যায়, সঠিক না হলে আটকে যায়। এখন সেই কনস্টিটিউশনে যদি আমরা চেঞ্জ করাটা খুব ইজি করে ফেলি, তাহলে ওই পারপাসটাই আমাদের আর থাকে না। এখন কি এটা দাঁড়াচ্ছে, মঞ্জু ভাই যেটা বললাম, এখান থেকে আসি। আমরা কনস্টিটিউশনটা রেখেছি, কনস্টিটিউশনের লোয়ার হাউসে এতদিনে আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করেছি, যে একটা দলের প্রধান যখন একা চাচ্ছেন তখনই সে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে পারছেন। কারণ আমার এখানে আর্টিকেল 70 আছে, আর্টিকেল 70 কারণে আমার সবগুলো এমপিকে তার পক্ষে ভোট দিতে হবে, বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নাই। সো আলটিমেটলি যদি একজন মানুষ চায় আমার কনস্টিটিউশন পরিবর্তন হওয়া দরকার, আমি সেটা করতে পারবো। এক্ষেত্রে একটা বড় দলের আমরা যখন এগ্রিমেন্ট করেছি, তাদের ডিসেন্ট হচ্ছে ওই প্রভিশনটা রাখতে হবে। ওই প্রভিশনটা রাখতে হবে, কি রাখতে হবে, যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি এটাও রাখবো যে আর্টিকেল 70-র মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটাকে বন্ধ করা যাবে না। যদি একজন মানুষ চায় তাহলে আমার সবগুলো এমপির সেই একই লাইনে ভোট দিতে হবে। একজন মানুষ যদি চায় কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, তাকে সেই অথরিটিটা আমরা দিয়ে রাখতে চাই। সো দ্যাটস দ্য সিনারিও দেয়ার, রাইট? সো লোয়ার হাউসে আমার কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্টটা বন্ধ করার ক্ষেত্রে ওই রাস্তাটা আমরা বন্ধ করছি। সেকেন্ড পথে তার যাওয়ার উপায় নেই, তাহলে তখন ওকে ঠিক আছে, সে কনস্টিটিউশন পরিবর্তন করতে চায়, এখন আমরা আপার হাউসে যাচ্ছি। আপার হাউসে আমরা চাচ্ছি, আপার হাউসের উদ্দেশ্যটা কি? আপার হাউসে আমরা যখন পিআর বলছি তখন একটা লার্জার, যারা স্মলার রিপ্রেজেন্টেটিভ তাদেরকেও আমরা এখানে আনতে চাই, কারণ আমি যদি ফার্স্ট 5টা পোস্ট হয় সেখানে তাদেরকে আনতে পারি না। এখন আপার হাউসে যে আমরা বলছি যে আমরা 51% সিম্পল মেজরিটিতে আমরা কনস্টিটিউশনটা অ্যামেন্ড করতে চাই, সেখানে তাহলে হবে না। ওইখানে একটা আলোচনা যেটা আসছে, আমি একটু শেষ করে ফেলি তারপরে। ওইখানে একটা আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে, শাহান ভাই ওইখানে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন, যে ওইখানে এক বড় দলের চাওয়াটা হচ্ছে যদি কোনো দল 5% পর্যন্ত ভোট না পান তাহলে তারা আপার হাউসে যেতে পারবেন না। তাহলে তখন কি হবে, সেই যে সংখ্যাটা আসবে তাদের ভোটটা এটা রিডিস্ট্রিবিউটেড হবে যারা বড় বড় দলের মধ্যে। লেটস সে আমি যদি 40% ভোট পাই, তার মধ্যে 8% লাস্ট নির্বাচনে ছিল স্বতন্ত্রদের কাছ থেকে। এইবার অনেকের এক্সপেকটেশন হচ্ছে স্বতন্ত্রদের মধ্যে ভোটার সংখ্যা তার থেকে বেশি হতে পারে, রাইট? সাথে আবার যেখানে থাকছে যে ছোট ছোট দল যাদের 5%-এর কম পাচ্ছে, তাদেরটাই আবার বড় দলের কাছে যাচ্ছে। এখন আপনারা একটু ক্যালকুলেট করে বলেন, যদি কোনো দল ইভেন 40% ভোট পায়, তার কি 50%-এর বেশি চলে যাবে রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে? এগেইন তাহলে আমরা আপার হাউসে বলছি, এগেইন আমি কনস্টিটিউশন পরিবর্তন করতে চাই, লোয়ার হাউসে একজনের উইলের কারণে আমি কনস্টিটিউশন পরিবর্তন করার এই প্রভিশনটা আমি রাখতে চাচ্ছি। আপার হাউসে আমরা এই সুযোগটা আর রাখবো না, কারণ আমরা 5%-এর কম পেলে তাদেরকে আমরা ফেলে দিব।
তাহলে যেটা দাঁড়াচ্ছে উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। একজন মানুষ যদি চায় আমাদের কনস্টিটিউশনটা পরিবর্তন করে ফেলতে পারে। 5% ব্যাপারটা বোধহয় আসে নাই, এটা প্রথম শুনলাম। আসছে, এটা 5% এটা প্রপোজালে আছে, আপনারা একটু রিসার্চ করলে পাবেন কোন বড় দল এটা প্রপোজ করেছে। আমি নামটা আজকে একটু কম বলতে চাচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই পর্যন্ত। এখানে যদি 3% হয়, একটু ক্যালকুলেট করবেন যে কত পার্সেন্ট যে রিডিস্ট্রিবিউশনের পরে সেটা 51%-এর উপরে চলে যাবে। সো আমাদের এনসিপি থেকে আমাদের পজিশন হচ্ছে, আপনি পজিশন জানতে চাচ্ছিলেন, আমাদের পজিশন হচ্ছে এই ক্ষেত্রে আমরা 2/3 মেজরিটি আমাদের এখানে লাগবে আপার হাউসে এটা চেঞ্জ করার জন্য। হোল পয়েন্ট ইজ আপনি যখন কনস্টিটিউশন পরিবর্তন করছেন, উই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, আপনি অর্থ বিল দিতে চান, আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে চান, আপনি ভোট পেয়ে হচ্ছে জিতে এসেছেন, অফকোর্স আপনি করেন, ওইটার মাধ্যমে করেন, যদি অন্য অন্য দেশে ওইখানে ডিসেন্ট দেওয়ার সুযোগ থাকে। আমরা বলেছি এখানে ঠিক আছে, আপনাদের মতো করে যে ক্ষমতায় আসবে সে তার মতো রুল করতে চায়, নিজের মতো করে করবে। বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো একটা পার্টির চাওয়ার ভিত্তিতে হওয়া উচিত না, এটা ডেঞ্জারটা আমরা দেখেছি। সো এখানে আই থিঙ্ক গুড সেন্স শুড প্রিভেইল, আমাদের সবারই এক্ষেত্রে একমত হওয়াটা প্রয়োজন। এটা গেল প্রথমটা। আমি সেকেন্ড পয়েন্টটাতে খুব কুইকলি চলে আসছি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আপার হাউস তৈরি করলেই হবে না, আমাদের একটু চিন্তা করতে হবে আপার হাউসের ডিজাইনটা কি, ওইখানে কে বসছে। অনেকে আলোচনা আসছে, একজন হচ্ছে আপার হাউসটা যেন একটা ডাম্পিং গ্রাউন্ড না হয়, এই আলোচনাটাও আসছিল, রাইট? পিআর এর মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ড হওয়ার একটা সুযোগ থাকে। এই জন্য এনসিপি থেকে আমরা গতদিন সংস্কার কনসেনসাস কমিশনে আলোচনা করেছি। আলোচনা করার সময় আমরা যেটা বলেছি যে দেখেন, ওই 1% যারা ছোট ছোট দল তাদেরকে তো রাখতেই হবে। সেকেন্ড হচ্ছে নির্বাচনের আগে এই রাজনৈতিক দলগুলো যেন তাদের লিস্ট প্রকাশ করে যে আমরা নির্বাচিত হলে আপার হাউসে এই মানুষগুলো সংসদে যাবে। কেন আমরা বলছি এই লিস্টটা প্রকাশ করার কারণ, কেন এটা ইম্পর্টেন্ট, এটা আমরা ব্রাশ সাইড করাটা কেন আমাদের জন্য ডেঞ্জার হবে? জাস্ট একটা আপার হাউস তৈরি করলেই হবে না, আমাদের ওইখানে কোয়ালিফাইড মানুষগুলো দিতে হবে, ওইখানে একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার আছে। সো আপার হাউসে আমরা বলছি যে নির্বাচনের আগে আপনি লিস্টটা প্রকাশ করেন, 1 থেকে 100 এগুলা হচ্ছে আমার আপার হাউসের এমপি হওয়ার লিস্ট। আমি যদি জিতে আসি তাহলে এই মানুষগুলো আমার পার্লামেন্টে যাবে। দিস ইজ আ ভেরি বেসিক মিনিমাম, যাতে করে যে মানুষ ভোট দিচ্ছে, আমরা যখন আপার হাউস লোয়ার হাউসে দুটো জায়গায় একটা ভোট কাউন্ট করছি, তার মানে একজন মানুষ একবার ভোট দিচ্ছে, তার ভোটটা 2বার কাউন্ট হচ্ছে, একটা হচ্ছে লোয়ার হাউসের জন্য, আবার হচ্ছে আপার হাউসের জন্য। তো এখন আপার হাউসে সে যাকে ভোট দিচ্ছে জানেন আমি কাকে ভোট দিচ্ছি, আমি একটা মার্কাকে ভোট দিচ্ছি। আমি যখন মার্কাকে ভোট দিচ্ছি তারপরে পার্টি প্রধানরা ঠিক করছে আমি এখানে কাকে কোন ইন্টারেস্টের ভিত্তিতে ওইখানে দিব। মঞ্জু ভাই বলেছেন, হ্যাঁ মঞ্জু ভাইরা শুনেছেন যে হচ্ছে ওইখানে কেমন পরিকল্পনা চলছে, কাদেরকে তারা ওইখানে দিতে চায় ছোট ছোট দলগুলোকে ম্যানেজ করার জন্য। একই বিষয় আমিও ইকো করতে চাই আর কি, আমরা ওইটা শুনেছি, বাট এটা ধরেন আমার প্রমাণ দিয়ে এটা বলা মুশকিল বা বলা উচিত হবে না ওই জায়গায়। হ্যাঁ, সো এই জায়গায় ইটস ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে আপার হাউসে আমরা যদি এখানে ক্রনিগুলা না চাই, স্পেশাল ইন্টারেস্টের গ্রুপগুলো যদি এখানে না চাই, আমরা যদি সত্যিকারের রিপ্রেজেন্টেটিভ চাই, তাহলে লিস্টটা প্রকাশ করা কতখানি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমরা একটা আপার হাউস তৈরি করলাম। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আপার হাউসে একটা প্রপোজাল ছিল যেখানে 30% ওমেনের রিপ্রেজেন্টেটিভ পার্টিকুলার দিতে হবে, সেটা ওইখান থেকে ফেলে দেওয়া হয়েছে একদম প্রথম অধিবেশনই। আপার হাউসে আমরা কাকে পাঠাচ্ছি, এটা আমার কনসেন্সাস কমিশনে হাসিব ভাই একটু চোখ কুচকাচ্ছেন, লাস্ট যে আলোচনাটা হলো সেদিন তো আমাদের ওইখান থেকে আমাদের সভাপতিরা বললো যে এটাতে কনসেন্সাস আগে নিয়ে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, নারীদের রিপ্রেজেন্টেটিভের ব্যাপারে। তো ওইখানে আমরা কোনো গার্ডরিয়ে লাগছি না, ওইখানে 100 জন মানুষ জাস্ট বসবে, তাদের ক্রাইটেরিয়া কি হবে, কিসের ভিত্তিতে বসবে, তারা আগে থেকে মানুষের জানার অধিকার আছে কিনা, এইসব বিষয়ে আমরা কোনো আলোচনা হচ্ছে না। নাগরিক কোয়ালিশন ইজ ইন আ ভেরি গুড প্লেস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা যখন এখন বলেছি, আমার মনে হয়েছে আলিরাজ স্যার হচ্ছে কনসেন্সাসের জন্য একটু উদ্গ্রীব, আমাকে বলছিল যে এত বেশি ভালো ছেলে হয়তো পাওয়া যাবে না, বাট এইগুলো না পেয়ে যদি একটা আপার হাউস পাই তাহলে আমার সন্দেহ রয়েছে আর কি, এটা অন দ্য রেকর্ডই থাকছে, ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারবো। লাস্ট পয়েন্টে চলে আসে, এটা আমার নাগরিক কোয়ালিশনের বন্ধুদের উদ্দেশ্যে। একটা হচ্ছে আপনারা এপিপিসি প্রপোজ করেছেন, আমরা এটাকে সাপোর্ট করেছি কন্ডিশনালি। কন্ডিশনালটা কোন জায়গায় আসছে, হিসাবটা কি, আমি সেটা একটু ব্যাখ্যা করি। এনসিসির বর্তমান যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা নিয়ে অনেকের অনেক আলোচনা আছে যে এখানে চিফ জাস্টিস থাকলে কি কি আমাদের রিস্কগুলো আছে, তারপর এখানে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের চিফ জাস্টিস এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জেসগুলো, ঠিক আছে, এনসিপি আমরা ওখান থেকে সরালাম। বর্তমান যে অল পার্টি পার্লামেন্টারি কমিটি যেটা বা গ্রুপ, এপিপিজি বলেন এপিপিসি বলি, আমাদের যেটা আছে প্রপোজ করা, এখানে কি একটা কম্প্রোমাইজ আসার চেষ্টা করে, সরকারি দল থেকে 6 জন, বিরোধী থেকে 5 জন। সো এখানে তারা আলোচনা করে সিদ্ধান্তে আসবে, কারণ সিম্পল মেজরিটিতে তারা ভোট দিতে চায় না, এই জন্য বলেছে 8 জনের ঐক্যমত্য হওয়া লাগবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। কেয়ারটেকারের ক্ষেত্রে বোধহয় আপনাদের 9 জনের একটা কথা ওইখানে বলা আছে, রাইট? আচ্ছা,
আমি ঐক্যমত্য কমিশনে প্রশ্ন করেছি, দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট দুইটা ক্লজ আছে যেটা আমাদের একটু বোঝা প্রয়োজন। এখানে বলা আছে যে এই নমিনেশনটা করবেন সরকারি দল। ওকে, সরকারি দল নমিনেশন করলেন, সরকারি এবং বিরোধী দল মিলে 11 জন এখানে বসে আছেন, 8 জন যদি ঐক্যমত না হন, ইট উইল নট গো থ্রু, রাইট? সো এমন ক্যান্ডিডেট দেওয়া হলো, 8 জন ঐক্যমত হচ্ছে না। একটা নমিনেশন দিল, ঐক্যমত হলো না, 2টা দিল, এখানে রেজাল্ট আসলো না, 3টা দিল, রেজাল্ট আসলো না, তখন ফল ব্যাক অপশনটা কি? ফল ব্যাক অ্যাকশন এখানে দেয়া নেই। এনসিসির একটা সুযোগ যেটা ছিল, এনসিসি তো একটা টাই ব্রেকারের মতো একটা বিজয় সংখ্যা ছিল, ওখানে সিম্পল মেজরিটি এখানে সিদ্ধান্ত হবে। সো এখানে উই হ্যাড আ টাই ব্রেকার, একটা সিদ্ধান্ত এখান থেকে আসবেই। বাট আপনাদের যে অল পার্টি পার্লামেন্টারি কমিটি আছে, এখানে আপনি যখন একটা সিদ্ধান্তের জন্য নমিনেশন দিচ্ছেন, এমন হতে পারে এখান থেকে সিদ্ধান্ত আসছে না, তো এখানে একটা ডেডলক হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ডেডলকটা আবার করছে, রাইট? এখন এটা সমাধানটা কোথা থেকে আসবে? সামটাইমস একটা নির্দিষ্ট দলের জন্য সুবিধাজনক হতে পারে যে এই পোস্টটা এমটি থাক, ভেকেন্ট থাক, তাও এটা করতে পারে। আচ্ছা, এখন ওইটা সমাধানের জন্য যখন আমি আমার নাগরিক কোয়ালিশনের বন্ধুদেরকে জিজ্ঞেস করি, এক্ষেত্রে আপনাদের ফলব্যাক অপশনটা কি হবে, আমি একটু মার্জনা করবেন। অনেক সময় কিছু প্রপোজালের ক্ষেত্রে ওনাদের কাছ থেকে আমি একটা সুর পাই যে এটা কি বিএনপি অ্যাগ্রি করবে। সো ওনাদের অনেকগুলা চিন্তা ইজ কন্ডিশনাল, এটা কি আসলে বিএনপি অ্যাগ্রি করবে কিনা। এক্ষেত্রে হাসনাত কাইম ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি ওনার কাছে রেফার করবো আর কি। নাগরিক কোয়ালিশনের এখানে একটা সুযোগ আছে তাদের একটা ইউনিক পজিশনটা নেওয়ার। আপনাদের তো রাজনীতি কোনো উদ্দেশ্য নেই, আপনারা ইউ আর বাউন্ড টু হোয়াট ইজ গুড গভর্নেন্স। আমরা চাই কনসেনসাসটাও হোক। বাট আপনি একটা ব্রিজ তৈরি করলে, নর্থেক তৈরি করে বাকিটা নদীর কাছে ছেড়ে দিলেন, তাহলে তো সেটা হলো না। এপিপিসি তো সেটাই হচ্ছে। আপনারা ফল যখন ডেডলক হবে তখন কি হবে এটা বলার সাহসটা একটু থাকতে হবে, এখানে কিছু বলতে হবে, খালি চিন্তা করলে হবে না, রাইট? এবং ওইখানে এখন যে পয়েন্টটা আমি ওইখানে শুনছি, ওইখানে যাওয়ার পরে র্যাঙ্ক চয়েস ভোটিং এর একটা আলোচনা শুনেছি। সেক্ষেত্রেও যদি র্যাঙ্ক চয়েস ভোটিং এর আলোচনা যদি হয়, আই ডোন্ট ওয়ান্ট টু গেট, না আমি বিভিন্ন সার্কেলে, ঠিক আছে তাহলে এটা থেকে ঠিক আছে, আপনি ওইটা একটা সলিউশন দিয়ে আর কি। আমার একটু আসিফ, আপনি একটু রেসপন্স করেন। রেসপন্স না, এপিপিসি অল পার্টি পার্লামেন্টারি কমিটি নাগরিক সমাজের পক্ষ থেকে যেটা গেছে বিকল্প হিসেবে। বাট এখন চলে আসছে, এখন কি করবো বলেন? না বাট আচ্ছা, আমার এখানে হচ্ছে গিয়ে প্রশ্ন আর সাথে সাথে হচ্ছে গিয়ে সেটা আমরা যেটা বলেছি, এবং এইটারও উইকনেসটাও আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, মানে ক্রিটিসিজম যদি বলেন এবং প্লাস এটা সলিউশনটা। আমরা যেটা বলেছি যে এই যে পুরো জিনিসটা, লেটস সে গভর্নমেন্ট যখন একটা নাম প্রপোজ করবে, তারপরে তো একটা কনফার্মেশন হিয়ারিং হবে। আমরা কনফার্মেশন হিয়ারিং এর একটা প্রপোজাল দিয়েছি, ভোট হওয়ার আগে তো একটা কনফার্মেশন হিয়ারিং হবে। সো যদি 6-5-এও হয়, সো অপোজিশনের একটা ইনসেন্টিভ থাকবে বা একটা সুযোগ থাকবে যে ওই লোকটাকে যদি খুব খারাপভাবে বলি তাহলে এম্বারেস করার, যে যদি তার রেকর্ড ভয়াবহ খারাপ হয়, যে এক্সিকিউটিভ এমন একজনকে দিচ্ছে, এবং ওরকম একটা সিচুয়েশন তৈরি করা যে যদি ওই লোকটা সম্পূর্ণ অযোগ্য হয় তাহলে হচ্ছে গিয়ে উইথড্র করানো যায় কিনা, এইটা একটা। আবার বিরোধী দলেরও একটা ইনসেন্টিভ আছে, অপরচুনিটি আছে, যে যদি এরকম বারবার করতে থাকি তাহলে এমন একটা প্রতিষ্ঠান খালি থাকছে যেটাকে আমি আসলে ইউজ করব টু হোল্ড দ্য এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবল। সো এই যে দুইটা, এটার মাঝখানে একটা এরকম কোনো ডিজাইন হতে হবে যে কনফার্মেশন হিয়ারিংটা একটা চেক হিসেবে কাজ করবে, যে গভর্নমেন্ট নিজেকে এম্বারেস করতে না চেয়ে মোটামুটি অ্যাকসেপ্টেবল একজন কাউকে দিবে। আবার অপোজিশনেরও হচ্ছে গিয়ে একটা ইনসেন্টিভ থাকবে যে মোটামুটি অ্যাকসেপ্টেবল যদি কাউকে দেয় তাহলে আমরা এটা মেনে নিতে পারি কিনা, নাম্বার ওয়ান। এখন এইটার প্রবলেমটা কি সেটা একটু যদি ডিটেলসে বলেন। আর নাম্বার টু হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের তো ইনিশিয়াল আরেকটা প্রপোজালে আমরা পুরো জিনিসটাকে আপার চেম্বারে পাঠিয়ে একটা ভোটিং এর কথা বলেছিলাম। এনসিপির দল হিসেবে এখানে কোনো প্রপোজাল আছে কিনা যে এইটা না করে যদি আমরা এইভাবে করি তাহলে হচ্ছে কি ব্যাপারটা ভালো হবে? এনসিপি আমরা এনসিসি সাপোর্ট, আমরা আলোচনাটা একটু সংক্ষেপ করে ফেলবো আর কি। এখানে কনসেনসাস কমিশনে নাগরিক সমাজের যে প্রপোজাল গিয়েছে সেখানে হিয়ারিং এর কথা নাই। বিএনপির 31 দফার আলোচনা আসছে, যেখানে এটা ছিল, বলা ছিল আমাদের যে হ্যান্ডআউট, না এটা তো নাগরিক সমাজ ঢুকিয়েছে, না ওইখানে ডিসক্রিপশনে ছিল না, ওইটা আমরা যে হ্যান্ডআউট পেয়েছিলাম উই ক্যান শেয়ার। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিএনপির যে 31 দফার 9ম দফায় হচ্ছে এই প্রমিসটা ছিল যে তারা হচ্ছিল হিয়ারিং এর মাধ্যমে এটা করবে। সো আমরা জাস্ট ওই জায়গায় নাগরিক কোয়ালিশনের পজিশনটা ওইখানে আটকে গেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো তারপর আচ্ছা,
সো এখানে আমরা ওইখানে যেটা দেখেছি নাগরিক সমাজের যে প্রপোজাল, এখানে দুইটা একটু ভিন্ন, কারণ ওইখানে আমরা হিয়ারিং এর আলোচনাটা শুনি নাই। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি, কারণ আমাদের পার্টি ফোরামে আমাদের ডিসকাশন করার বিষয় আছে। হিয়ারিং এর ক্ষেত্রে এটা আমরা আপার হাউসে হিয়ারিং করব না লোয়ার হাউসে হিয়ারিং করব, হিয়ারিং কি অনলি সেফগার্ড থাকবে কিনা এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিলেটিভ নিউট্রালিটি এনশিওর করার জন্য। দ্যাট ইজ হচ্ছে অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট উইল হ্যাভ ওয়ান্স উই গেট দ্য প্রপোজাল। আমরা আরো বেশি আলোচনা করবো। আমি আর সময় নিতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা আমাদের মধ্যে বেশ কয়েকজন এসেছেন ইসলামিক আন্দোলন থেকে, তারপরে খেলাফত থেকে জুনায়েদ সাকিও আছেন। মানে ইউ আর মোর অফ পার্সন। জেনারেল অ্যাসেম্বলি মানে ও আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় আমরা তাহলে একটু এদিকে শুরু করবো। স্বপন ভাই অনেকক্ষণ প্রথম থেকে আসছেন, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আমি আজকে অনেকক্ষণ আলোচনা হচ্ছে যে বিষয়টি আপনারা এখানে এনেছেন, সেই বিষয়ে কথা বলতে চাইব। আমি নিজের একটি কথাকে সাথে নিয়ে শুরু করতে চাই যে গণ অভ্যুত্থান তৈরি হলো, রাজনৈতিক দলের নেতৃত্ব সরাসরি দেওয়ার আমাদের সুযোগ হয়নি, কারণ আমরা দীর্ঘ সময় রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিয়েছিলাম সেই আন্দোলনে আমরা ফ্যাসিবাদ শাসককে আমরা হটাতে পারিনি, পালাতে বাধ্য করতে পারিনি। কিন্তু ছাত্র জনতা যখন সমগ্র জনগোষ্ঠী এই আন্দোলনে সামিল হলো, তখন কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 5 তারিখে বিকালে দুপুরে ক্যান্টনমেন্ট এবং সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া যারা লড়াই করলো, সংগ্রাম করলো, শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, তারা কেউ কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করতে যায়নি। অর্থাৎ লড়াই সংগ্রাম করার জন্য, ফ্যাসিবাদকে হটানোর জন্য সমগ্র জনগোষ্ঠী দরকার, কিন্তু রাজনৈতিক ক্ষমতা আনার জন্য, রাজনৈতিক ক্ষমতা ভোগ করবার জন্য অথবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র রাজনৈতিক দল। এই জায়গায় ভিন্নতা নিয়ে আমি আজকে আমাদের কথা বলতে চাই। এখন আজ পর্যন্ত আমরা সংস্কার নিয়ে কথা বলছি, ঐক্যবাদ কমিশন কথা বলছে, প্রধান কথা বলেছেন, কিন্তু যে সমস্ত মানুষেরা এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করলো, রক্ত দিল, আত্মহত্যা দিল, তাদের কোনো প্রতিনিধিত্বের সাথে কমিশন কথা বলছে না, প্রধান উপদেষ্টা কথা বলে নাই। আমরা বারবার আহ্বান করেছি যে শুধু রাজনৈতিক দল দেশটার মালিক নয়, এর বাহিরে এই জনগোষ্ঠী যারা আছে, যারা সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, অথচ সমাজের শক্তি, সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখবার সুযোগ আছে, তাদেরকে সে অংশগ্রহণ করবার, তাদের আলোচনার টেবিলে আনবার আমরা আহ্বান করছি, কিন্তু আনা হয়নি। আজকে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাত বিষয় নিয়ে কথা বলছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ সময় আগে, সেই 1980 সাল থেকে উচ্চকক্ষের ধারণাটা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু যে প্রস্তাবিত উচ্চকক্ষের কথা বলা হয়েছে, এই উচ্চকক্ষের সাথে আমাদের দলের প্রস্তাবিত উচ্চকক্ষের অনেক ফারাক, অনেক পার্থক্য। আমরা বলেছি এই উচ্চকক্ষের ধারণাটি শুধু রাজনৈতিক দলের যে ক্ষমতা কাঠামো, যে ব্যবস্থা আমাদের সংবিধানে করা হয়েছে, এই রাজনৈতিক দলের বাহিরে যে সমাজ শক্তি সমূহ, শ্রেণী পেশার মানুষ সমূহ, শহীদ ভাই, সাংবাদিক কায়েসার ভাই, যাদের টকশোতে বিভিন্ন সেমিনারে কথা বলার বাইরে রাজনীতিতে ক্ষমতায়নের জায়গায়, নীতি নির্ধারণের জায়গায় কথা বলবার, অংশগ্রহণ করার সুযোগ নাই। এই নাগরিক কোয়ালিশনের যারা কথা বলছেন তাদের কোনো সুযোগ নেই সেমিনারের বাইরে কথা বলবার। সেই সমস্ত মানুষদের রাষ্ট্র পরিচালনায়, নীতি নির্ধারণ, ক্ষমতায় অংশগ্রহণের জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। এবং আমরা মনে করছি, শেষ করছি, আমরা মনে করছি যে রাজনৈতিক দলের পাশাপাশি এই শক্তি, যারা সমাজে বিকাশমান শক্তি, এই শক্তিকে এর অংশগ্রহণ যদি রাজনৈতিক দলের পাশাপাশি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র বলতে যেটি বোঝাচ্ছি আমরা, সেই গণতন্ত্র অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। এই সমস্ত মানুষ মনে করছে না তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশীদার। তারা মনে করছে তারা রাজনৈতিক দলের পেছনের একটা শক্তি, এবং সেই রাজনৈতিক দল তার পেশাজীবী গোষ্ঠীকে, তার বিভিন্ন শ্রমিক গোষ্ঠী, তার অধীনস্থ একটা গোষ্ঠী হিসেবে তারা কাজে লাগাবে। তাদের স্বাধীনভাবে, স্বকীয়ভাবে
তাদের নির্দলীয়ভাবে তাদেরকে এই নীতি নির্ধারণী প্রক্রিয়া অংশগ্রহণ করবার কোনো সুযোগ রাখবার দিতে রাজনৈতিক শক্তিসমূহ রাজি নয়। অর্থাৎ রাজনৈতিক দলের ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে এই সমস্ত শক্তি ব্যবহৃত হবে। এই সমস্ত শক্তিকে তার নিজস্ব পায়ের উপর দাঁড়িয়ে কথা বলবার সুযোগ দিতে রাজি নয়। আমরা জেএসডির পক্ষ থেকে বহু বছর আগে এই বিষয়টি বলবার চেষ্টা করছি যে গণতন্ত্রের, এটিকে আমরা বলছি অংশীদারিত্বের গণতন্ত্রের ধারণা, যে শুধু রাজনৈতিক দল নয়, সমস্ত এই শক্তিসমূহকে যদি আমরা সম্মিলিতভাবে আমার নীতি নির্ধারণী প্রক্রিয়ায়, আমার ক্ষমতায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি, তাহলে সমগ্র জনগোষ্ঠী মনে করবো যে আমরা এই গণতন্ত্রের প্রক্রিয়ায় অংশগ্রহণ। আমরা যখন ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করি, আমরা যখন দেশের ভীষণ একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, তার বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করি, তখন কিন্তু সকলকে আমরা আহ্বান করি, সমস্ত জনগোষ্ঠীকে আমরা আহ্বান করি যে আমাদের সাথে শরীক হন। কিন্তু এই লড়াই শেষ হওয়ার পরে সেই শক্তিসমূহ আর আমাদের কাছে নাই। না স্বপন ভাই, এই পিআর এর ব্যাপারে আপনাদের প্রস্তাবটা কি? আমরা পিআর এই বিষয়টি আমরা ঐক্যমত্য কমিশনে কাজ করছি। আমরা আমাদের কথাগুলো বলছি, আমরা যেই উচ্চকক্ষ কিভাবে চেয়েছি সেটা বলছি। আমরা উচ্চকক্ষে শ্রেণী পেশার মানুষ, সমাজ শক্তিসমূহ যারা অবদান রাখতে পারে সমাজে, জ্ঞান বিজ্ঞান মনীষা যাদের অংশগ্রহণ করার সুযোগ আছে, সিলেক্ট কে করবে সেই পদ্ধতি নিয়ে কথা হবে। আমাদের প্রস্তাবনা আছে, এটা অনেক এই নীতিগতভাবে একমত হলে সে নিয়ে কাজ করবার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে শুধু রাজনৈতিক দলের ক্ষমতায়ন কিনা, তার পাশে আপনি এই শক্তি সমূহকে ক্ষমতায়ন করবেন কিনা, সেই প্রশ্ন যদি আপনি একমত হন, তাহলে সেটি পদ্ধতি কি হবে সেটি আপনি কথা বলতে পারেন। কিন্তু আপনি তো সেই জায়গায় যাচ্ছেন না, আপনি সেই জায়গা করছেন না। আজকে যে উচ্চকক্ষের কথা বলা হচ্ছে, ডাম্পিং স্টেশনের কথা বলা হচ্ছে, গ্রাউন্ডের কথা বলা হচ্ছে, অন্তত তাই না, রাজনৈতিক দলেরই তো আরেকটি ফরম্যাট আপার হাউসে নিয়ে আসার আরেকটি চেষ্টা করে এক্সটেন্ডেবল। আমরা ঐক্যমতের স্বার্থে আমরা বলছি যে এটি ধারণাগতভাবে উচ্চকক্ষের ধারণাটা সমাজে আসুক, প্রতিষ্ঠিত হোক, সেটাকে আমরা স্বাগত জানাতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা এটিকে সমর্থন করছি। আমরা বলছি যে পিআরের সংখ্যা ভোটের অনুপাত ছাড়া ওই আসনের অনুপাত দিয়ে তো জনগণের প্রতিনিধিত্ব হয় না। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে ভোটের আনুপাতিক হারের কারণেই হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জুনায়েদ সাকিব রিকোয়েস্ট করেছেন একটু তারা সাকিব ভাই কিছু বলতে চাইছিলেন আমাকে একটু। হ্যাঁ, এটা তো চাচ্ছেন, সেটার পদ্ধতিটা কি? সেই পদ্ধতি আমি নীতিগতভাবে যদি আমরা একমত হই, আমাদের তো পদ্ধতি দেওয়া আছে, আমরা পদ্ধতি বলেছি, আমরা 13টা শ্রেণী পেশার ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি এবং 600 জায়গা দ্বারা নির্দলীয়ভাবে নির্বাচিত হয়ে আসবে। এই বৃত্তের বাইরেও যদি আমাদের কাজ করবার সুযোগ থাকে, প্র্যাকটিক্যালি আবার ওইসব জায়গায় যে বড় পার্টিগুলোর আধিপত্য আছে সেটারই একটা আবার রিফ্লেক্ট না, আধিপত্য কেন, বড় পার্টিকে নমিনেট করবে না আপনি। আচ্ছা, জাতীয় প্রেস ক্লাব তো নির্দলীয় ভিত্তিতে নির্বাচিত হবে। আপনারা যদি লিখিত প্রস্তাবটা ওটা আরেকটু স্পেসিফাই করেন আমাদের জন্য সুবিধা হয়, কারণ এখন তো ইটস অনগোয়িং ডিবেট এবং একটা কনক্লুশনে যেতে হবে, এখন তার এটা পরে ফেলে রাখার সুযোগ নেই। আচ্ছা, আমাদের একটা লিখিত বক্তব্য আছে, আপনাদের কাছে একটা দেব আমরা। নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকের এই আলোচনা আয়োজন করার জন্য। আমি আপনাদের সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। প্রথম যে জায়গাটা ক্ষমা চেয়ে নেই, আমাদের দলের জাতীয় পরিষদের মিটিং চলছে 2 দিন ব্যাপী, সেন্ট্রাল কমিটি মিটিং এবং জাতীয় পরিষদের মিটিং। আমি মাত্র কথা বলার জন্য এসেছি এবং আমাকে এখনই উঠে যেতে হবে, ওই সভায় আমাকেই সভাপতিত্ব করতে হচ্ছে। আমরা প্রথম কথাটা বলি, বাংলাদেশে এই যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো যে একটা স্বৈরাচারী এবং এর ফলেই যে পুরো প্রবলেমটা হচ্ছে, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। বলতে দ্বিধা নেই যে এটাকে রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত করাটাই আমাদের মুখ্য লড়াই ছিল এবং এটা জনগণের মধ্যে, রাজপথে, টেলিভিশনে, টক সর্বত মহলেই আমরা সেটা চেষ্টা করেছি। আমাদের প্রধান 3টা ফোকাস ছিল বাংলাদেশের জায়গাতে। একটা হচ্ছে ক্ষমতা কাঠামোর প্রথম মানে রাজনৈতিক দিক থেকে, যে বাংলাদেশে আর্টিকেল 70 বদল ঘটাতে হবে, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে এবং যে সমস্ত সাংবিধানিক বডিগুলো আছে ইনক্লুডিং জুডিশিয়ারি, তো জুডিশিয়ারিকে একদিকে সেপারেশন করা, অন্য সাংবিধানিক পদগুলোতে এমনভাবে নিয়োগের বিধান করা যাতে করে এটা সরকারি দলের হাতে না থাকে পুরোপুরি। 4টা বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। মানে জুডিশিয়ারিকে যদি আমি এখন আলাদা করি,
আমরা ইন দি প্রসেস মানে রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় এক একটা জায়গায় এক একটা এমফ্যাসিসের জায়গায় এসছে। যেমন ধরেন বাংলাদেশের লোয়ার হাউসে মানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যদি চালু হয় তাহলে ওই অর্থে আপার হাউসের প্রয়োজনীয়তাটা থাকে না। মানে ওইটা একটা কেন করা হচ্ছে, মানে যদি ফেডারেল সিস্টেম হতো তাহলে একটা আপার হাউসের দরকার হতো। যেহেতু ইউনিটারি সিস্টেম বাংলাদেশে, আপার হাউসের এক ধরনের সম্পর্ক সাধারণত করা হয় যে সমস্ত জায়গায় করা হয়েছে। তাহলে ফেডারেল সিস্টেম যদি বাংলাদেশে, ওইটা আমাদের একটা এক সময় আমরা একটা দাবি হিসেবে সামনে এনেছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাদের আরো কেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক ব্যবস্থাকেও বিবেচনা করা যেতে পারে। যদি সেটা হয় তখন আপার হাউসের প্রশ্ন আছে, কিন্তু তার আগে যদি মানে লোয়ার হাউসের সংখ্যানুপাতিক হয় সেক্ষেত্রে ইউনিটারি সিস্টেম যতক্ষণ বহাল আছে ততক্ষণ আপার হাউসের প্রয়োজনীয়তাটা নেই। কিন্তু মোটামুটিভাবে আমরা যেটা বুঝতে পেরেছি যে লোয়ার হাউসের সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়ার ব্যাপারটা এখনো আরো অনেক তীব্র সংগ্রামের ব্যাপার, এবং সেই সংগ্রামে আমাদের বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির সমর্থক, এবং আমরা মনে করি না যে ওয়েস্টমিনিস্টারের এই ইংল্যান্ডীয় ফর্ম এটা আসলে একমাত্র মডেল এর, মানে বরং সংখ্যানুপাতিক ব্যবস্থাই আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আছে, যেহেতু অনেক বেশি দেশে এটা কার্যকর আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু লোয়ার হাউস পিয়ার নিয়ে ঐক্যমত্য হয়নি কিংবা সেটা না হওয়ার সম্ভাবনার জায়গা আছে, তখনই কেবলমাত্র আমরা আপার হাউস এবং প্রদেশ নিয়েও কোনো ঐকমত্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আপার হাউসকে প্রস্তাব হিসেবে আমরা গ্রহণ করেছি। আপার হাউস এবং অবশ্যই ভাবে পিয়ার, যদি আপার হাউস পিয়ার না করা হয় তাহলে আপার হাউস করাটা সেফ, কতগুলো টাকা অপচয় ছাড়া কিছু না, কিছু লোককে প্রোভাইড করা ছাড়া আর এর কোনো কার্যকারিতা নেই। তাহলে দুটো শর্তের জায়গায়, একদিকে হচ্ছে লোয়ার হাউস পিয়ার হচ্ছে না, অন্যদিকে প্রাদেশিক ব্যবস্থা হচ্ছে না। এই দুটো না হওয়ার শর্তে ইউনিটারি সিস্টেমের মধ্যে আমরা আপার হাউস উইথ পিয়ার এবং উইথ সার্টেন ক্ষমতার ভারসাম্য, না হলে এটার আসলে কোনো প্রয়োজনীয়তাই থাকে না। এখন ধরেন আপার হাউস যদি ডিরেক্ট ইলেকশনে চলে যায়, যেতেই পারে, প্রতি 3টা আসনে একজন করে ক্যান্ডিডেট, মানে লাইক সিনেট ইলেকশনের মতো হবে, তো ওইটা তো সিনেটের চেহারা নেবে। তখন আবার আপার হাউসকে লোয়ার হাউসের চাইতে ক্ষমতা সম্পন্ন করতে হবে। আপার হাউসের বিল লোয়ার হাউস লোয়ার হাউসের বিল আপার হাউস বাতিল করে দিতে পারে, সেই জায়গায় নিতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিনেটের মতো ক্ষমতার ভারসাম্য দাঁড়াচ্ছে ডিরেক্ট ইলেকশনে গেলে। আপাতত সে বিষয়েও কোনো ঐকমত্যের জায়গা দেয়, কারণ ওইটা আরো বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জেস আমাদের ক্ষমতা কাঠামোর। সেইটার জায়গা থেকে যদি আমরা সরে আসি তাহলে একটাই রাস্তা দাঁড়ায়, আমাদের এখানে লোয়ার হাউসে পিয়ার আপাতত মানে আলোচ্য সূচি থেকেই বাইরে আছে, দাবিতে আছে অনেক দলেরই, কিন্তু আলোচ্য সূচি থেকে বাইরে আছে ইভেন কনসেনসাস কমিশনে। প্রাদেশিক ব্যবস্থা আলোচ্য সূচি থেকে বাইরে আছে, দাবি আছে অনেক দলেরই ইনক্লুডিং আমাদের। তাহলে থাকে হচ্ছে লোয়ার হাউস ইলেকশন, এবং সেইখানে যেহেতু ওই যে কি যেন ফার্স্ট পাস্ট পোস্ট ওই পদ্ধতিতে, কাজে আপার হাউসে আমরা কয়েকটি পরিষ্কার অবস্থান চাইছি। 1 নম্বর হচ্ছে আপার হাউস ইলেকশন হবে, সেটা অলরেডি একটা ঐকমত্য হয়েছে। 100 আসন হবে, সেটার ব্যাপারে ঐকমত্য হয়েছে। কিন্তু পিয়ার পদ্ধতিতে হবে কিনা, অর্থাৎ লোয়ার হাউসের ইলেকশনের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে ওইখানে আসন বিন্যাস হবে কিনা সে বিষয়ে ঐকমত্য হয়নি। কিন্তু আমরা পরিষ্কার করে মনে করি যদি পিয়ার না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া কিছুই না। আর একই সাথে ওখানে ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গটিও খুব গুরুত্বপূর্ণ। কি কি ধরনের ক্ষমতার জায়গা আপার হাউসের কাছে থাকবে, এবং মূলত তখন প্রশ্নটা দাঁড়িয়ে যায় লোয়ার হাউসের চেকস অ্যান্ড ব্যালেন্স। লোয়ার হাউস কতটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে আপার হাউসের দ্বারা। এর সাথে যুক্ত করি যে একটা প্রশ্ন খুব জরুরি প্রসঙ্গ, যেটা আমাদের দলের ভেতরেও আজকের বর্ধিত সভায় উঠেছে, যে আপার হাউসের ব্যাপারটা যদি শুধুমাত্র পার্টির নমিনেশনে থাকে ইভেন লোয়ার হাউসের ইলেকশনের পরে, তাহলে এর সাথে জনগণের কোনো কানেকশন তৈরি হয় না। মানে জনগণ ডাইরেক্টলি কোনো কানেক্টেড জানে না, কে কাকে নিয়োগ দিচ্ছে সেটার ব্যাপারে জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রশ্ন নেই, সম্পূর্ণ এটা পার্টির হাতে এখতিয়ারে পরিণত হয়। সেই ক্ষেত্রে এই দাবিটা অবশ্য কনসেনসাস কমিশনের মিটিংয়ে উঠেছে যে
আপার হাউস কারা প্রতিনিধিত্ব করবে সেটা লোয়ার হাউস ইলেকশনের আগেই ডিক্লারেশন করতে হবে। আপার হাউস নমিনিদের নাম লোয়ার হাউস ইলেকশনে থাকতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে মানে জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছেন। সুতরাং আপার হাউস গঠনের মানে বিষয়টা জনগণের সাথে সরাসরি কানেক্ট করার জন্য লোয়ার হাউস ইলেকশনের আগে একদিকে যেমন লোয়ার হাউসের প্রতিনিধিরা সরাসরি ইলেকশন করবেন, অন্যদিকে আপার হাউস নমিনিদের নামের তালিকা সেখানে থাকতে হবে। তাহলে দাঁড়ালো একটা হচ্ছে পিআর, একটা হচ্ছে নমিনিদের তালিকা ইলেকশনের আগে প্রকাশ করা, এবং আর 3 নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য সম্পর্কে খুব ডিটেইল ওয়ার্ক আগে করা হয়নি। এক্ষেত্রে কিছু প্রস্তাবনা আছে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে, অর্থাৎ সেখানে সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য কমিশনের কিছু প্রস্তাব আছে। নাগরিক কোয়ালিশন অনেকগুলো বেশ বড় এক্সারসাইজ করেছে এবং তাদেরটা ইতিমধ্যে কনসেনসাস কমিশনের প্রস্তাবের মধ্যে অ্যাটলিস্ট যুক্ত করা আছে, সেখান থেকে আমরা তুলতে পারি এবং সেই আলোচনাটা আগামী কয়েকদিনে প্রধান আলোচনা হিসেবে সামনে থাকবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন ছিল যে সাংবিধানিক পদগুলোতে, এবং আমরা এখন আরো মোর ফিক্স করে এনেছি যে 5টা অন্তত সাংবিধানিক পদে নিয়োগ সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে, সাংবিধানিক কমিশনের মাধ্যমে দিতে হবে। সেটা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের পদ এবং মানবাধিকার কমিশন। সব কিছু এটার মধ্যে না এনে অন্তত পক্ষে 5টা যদি আমরা হিসেবে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে পারি, যেভাবে আসলে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠানের প্যারালাল কোনো ক্ষেত্রে তার চাইতে উপরে এরকম একটি সুপ্রা প্রতিষ্ঠান যেটা আসলে এফেক্টিভলি প্রধানমন্ত্রীর পদকে অনেকাংশে খাটো করে ফেলে, এই আলোচনাটা উঠেছে। ওই কাঠামোটা যদি আমরা বাদ রেখে শুধুমাত্র এটাকে একটা নিয়োগ কাঠামো হিসেবে দেখি, যে প্রধানমন্ত্রী এই 5টি পদে নিয়োগের ক্ষেত্রে তাকে অবশ্যই এককভাবে আর নিয়োগ জায়গায় তিনি থাকছেন না, তিনি এই 3 সদস্যের 3টি প্রতিষ্ঠান, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগ, 3টি প্রতিষ্ঠান কমিটি, আমি আসতেছি, এই 3টা প্রতিষ্ঠানের প্রস্তাব, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন বলা চলে যে সরি টু সে মানে 2015-16 সাল থেকে এই বিষয়ে একমাত্র আমি কাউকে বলতে শুনিনি কথা। আমরা এই কথা বারবার বলার চেষ্টা করেছি যে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, এবং সেক্ষেত্রে 3টার প্রতিনিধিত্বের কথাই আমরা বলেছিলাম। এই ক্ষেত্রে বিএনপির সাথে যখন আমরা যুগপৎ আন্দোলন করি, 31 দফার প্রণয়ন শুরু হয়, সেখানে বিএনপি অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে কতগুলো প্রশ্নে আর মীমাংসা হয়নি বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু পার্থক্য সহ 31 দফা প্রকাশ করা হবে, অর্থাৎ বিএনপির 31 দফা এবং গণতন্ত্র মঞ্চের 31 দফা একই রকম হবে না, কয়েকটা পার্থক্য থাকবে। ফলে নেগোসিয়েশনে যে কয়টা বিষয় গেছিল পরবর্তীতে ওগুলো টেকেনি, কিন্তু এইটা একটা নেগোসিয়েশনে অ্যাডভান্স করেছিল যে অন্তত 2টি প্রতিষ্ঠান সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, বাকিগুলোকে ভেটিং এর মাধ্যমে, অর্থাৎ পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হবে, পার্লামেন্টারি কমিটির ভেটিং লাগবে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে। বিএনপির 31 দফায় কিন্তু এই প্রস্তাব আছে। পার্লামেন্টারি কমিটির ভেটিং এর একটা এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে আপার হাউস থেকে একভাবে ভেটিং নেওয়া। আমাদের প্রস্তাব এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আছে যে না, আমাদের একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমেই আমরা নিয়োগ দিব। তবে দুটো বিষয় পরিষ্কার, মানে আমরা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগে আমাদের অবস্থান পরিষ্কার, এটার জন্য আমরা আমাদের যতটুকু লড়াই করা চালিয়ে যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে আপার হাউস, আমি বলেছি যে কোন পরিপ্রেক্ষিতে আমরা এটাকে এখন বিকল্প হিসেবে ভাবছি, যেহেতু আদারগুলো কোনো এজেন্ডা হিসেবে আর নাই। সুতরাং আপার হাউসের 3টা শর্ত আমরা একটা বলছি, নাম্বার 1 সেখানে পিআর হতে হবে, নাম্বার 2 সেখানে অবশ্যই তাদের নমিনিদের নাম ইলেকশনের আগে থাকতে হবে, এবং 3 একটা সিগনিফিক্যান্ট পাওয়ার ব্যালেন্স কিংবা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। শেষ কথা বলি, একটা প্রশ্ন যেটা অনেকের কাছে ছিল, মানে সিন্স ইউ আর নট হিয়ার, একটা প্রপোজাল টাইপের ইনফর্মাল পার্সপেক্টিভে আসছে, এটা বিএনপি সাইড থেকে সালাউদ্দিন সাহেবও ইন্ডিকেট করেছে যে ওনারা হয়তো আপার হাউস পিআর মানতে পারে যদি সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটি, হ্যাঁ, তো সেইটার ক্ষেত্রে
আমাদের অনেকেই বলেছে যে রাজি না। হোয়াট ইজ ইউর পার্টি পজিশন? না না, এটা কিন্তু একটা মুশকিল ব্যাপার। আমরা একসাথে সবগুলো চাইলে তো হবে না। আপনি সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি লোয়ার হাউসের 2/3 মেজরিটি চান, আপার হাউসের 2/3 মেজরিটি চান, কিন্তু ওখানে আবার আপনি পিআর দিয়ে রাখবেন, তাহলে এটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। মানে সবাইকে নিয়ে সব সমস্ত সংবিধান, তাহলে পাওয়ার মেজরিটি পার্টির আসলে রোল কোনো জায়গায় থাকবে না। মেজরিটি পার্টির যে মিনিমাম ফাংশনিং অথরিটি, সেটা তো থাকতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি মানে দুটো প্রস্তাব আছে, 50% নিয়ে আসা, থ্রেশহোল্ডকে উপরের দিকে উঠানো, যাতে করে থ্রেশহোল্ড উপরের দিকে উঠালে নিচের পার্টিগুলো, ছোট দলগুলো তাদের আর প্রতিনিধিত্ব হারিয়ে ফেলবে। থ্রেশহোল্ড যত উপরের দিকে উঠাবেন মাত্র মানে 1%। হ্যাঁ, আমরা বলছি একটা ব্যবস্থা করতে হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আপনি যদি এইভাবে এই জায়গায় রাখেন যে দুইটাতেই 2/3 মেজরিটি, বাস্তবতা আপনি সংবিধান সংশোধন মেজরিটি পার্টি বিরোধী দলের সাথে আপোষ করা ছাড়া আপনি সংবিধান সংশোধনকে অসম্ভব করে তুলছেন। সেইটা আসলে কোনো রাজনৈতিক শক্তি মানে এই মুহূর্তে ফাংশনিং জায়গায় এটা নাও মানতে পারে। আমরা এই বিষয়ে এটা একটা প্রবলেম হিসেবে আলোচনা শেষ করি। বুঝতে পারছি আপনি আপনার কথা বললেন, মানে এটাকে একটা প্রবলেম হিসেবে আমরা নিচ্ছি। আমরা এটা প্রবলেম হিসেবে এটাকে নিয়েছি, এটা যখন আমরা কনসেনসাস কমিশনের সাথে মিটিং করেছি এবং আমরা আমাদের সাজেশন জানাবো বলেছি। আমরা নিজেরা আলোচনা করছি আসলে কয়েকটা আলোচিত বিষয়ের যে অমীমাংসিত জায়গা, সেটা আমরা আমাদের দলে আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করছি যে আমরা কি সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে এই ব্যাপারে আমি পুরো সিদ্ধান্তটা দিতে পারছি না। তবে এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা মানে একটা মেজরিটি পার্টির ফাংশনিং এর ক্ষেত্রে আমরা যদি সব হাত পা বেঁধে রাখি, তাহলে তার পক্ষে আসলে একটা যুক্তি আসছে সাকিব ভাই, সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিপেন্ডেন্টের ভোট 5-6% হয়ে যায়, সেই ক্ষেত্রে 51% যদি রাখি, তাহলে দেখা যাবে কার্যত আপনি জানেন যে 40% ভোটেই আসলে মেজরিটি পার্টি আসে। তাইলে ওই 8%কে যদি বাদ দিয়ে দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপার হাউসে ওই 40% থাকার পরেও মেজরিটি পার্টি, বিরোধী পার্টি যারা থাকবে, ছোট দল বড় দল, তাদের সাথে আসলে কথা বলার কোনো প্রয়োজনীয়তা মানে ফিল করছে না। সেই জন্যই একটা প্রস্তাব এখানে এসছে যে আসলে 51 থাকাটা এফেক্টিভলি লোয়ার হাউসেও আপনার সে আসলে যে শক্তিমত্তা দেখাতে পারছে, কারণ আমরা জানি যে ওই 40% পেয়ে আসলে 2/3 মেজরিটিও পেয়ে যায় বাংলাদেশে। সো ওই 40% পেয়ে আসলে সে বোথ হাউসেই আসলে করতে পারবে। তো সেই ক্ষেত্রে যে দেখেন মানে স্বতন্ত্রদের কোনো পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেটেড হয় না। না, সেটাই আমি বলছি। তো এফেক্টিভলি ইট ইজ অনলি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেশন থাকবে, স্বতন্ত্র ক্যান্ডিডেটের যোগ করে স্বতন্ত্র আপার হাউসের রিফ্লেকশনটা হবে, সেজন্যই বলা হচ্ছে। না, সেজন্য বলছি যে যদি আপনি থ্রেশহোল্ড না রাখেন, তাহলে আপনি 100 সিট তো আপনি ভাগ করতে হবে। আমার লোয়ার হাউসে 3টা রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও আমি আপার হাউসে কিন্তু 1% ভোট নাও পেতে পারি, মানে 1% ভোট পেলাম না। ধরেন আমার 3টা এমপি আছে, 3টা এমপি তো 4.5 লাখ ভোটেই 3টা এমপি হতে পারে, 5 লাখ ভোটেই হতে পারে। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআর এর প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া, ফলে আপনি ওই জায়গায় দিলে তো আবার সেই বড় দলের জায়গায় রাখছেন। থ্রেশহোল্ড বাদ দিয়ে 50% যদি জায়গায় যাওয়া যায়, এটা নিয়ে এগেইন এই বিষয়গুলো নিয়ে আমরা বলছি এখনই আমরা ডিসিশনটা নেই। আমি লাস্ট কথাটা আসি। দেখুন, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে একটা ডেমোক্রেটিক মানে রিপাবলিকে জনগণই হচ্ছে হাতে ক্ষমতা ন্যস্ত। এই কনসেপ্টটাকে কেবল থিওরিটিক্যাল হিসেবে রাখলে হবে না, তাহলে রিপাবলিকই থাকে না, তাহলে শেখ হাসিনার রাষ্ট্র হয়। সুতরাং জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত, এটা সবসময় প্রাইম জায়গায় রাখতে হবে এবং প্রতিটি প্রসেসের জনগণের ইনভলভমেন্টের জায়গাটা দরকার। এটা রেটরিক না, এটা রেটরিক হিসেবে নিলেই বাকি মনে হবে যে কিছু ভালো লোক মিলে একটা রাষ্ট্র ঠিক করতেছেন, আসলে এটা টিকবেই না। ওইটা আরেকদম এই বেনেভলেন্ট ডিক্টেটরশিপের পক্ষে আমরা একেবারেই নই, কারণ এটা টেকসই না এবং এগুলো দিয়ে কিছু হয় না। আমরা তাহলে পদ্ধতিটা কি মীমাংসার, আমরা আমাদের পয়েন্টে ভেরি মানে কি বলে, আমরা ছাড় দিচ্ছি না এখানে, তাহলে একমত হবে না। দুটা আমাদের এই কনসেনসাস কমিশনের সব বিষয়ে যে আমরা একমত হব তা তো না। তাহলে একমত যেগুলোতে হব সেটা ন্যাশনাল চার্টার হবে, যেগুলোতে একমত হবে না সেগুলো নিয়ে কিন্তু আমরা পিপলের কাছে যাচ্ছি। আগামী নির্বাচনটা এই কারণে সংবিধান সংস্কার সভার নির্বাচন হওয়া উচিত। এগেইন আমি বলছি যে নতুন সংবিধান আমরা করতে যাচ্ছি না, ফলে এটা গণপরিষদ না, এটা
মানে রিফর্ম অ্যাসেম্বলি, কারণ আমরা ফান্ডামেন্টালি রিফর্মই করতে যাচ্ছি। তো রিফর্ম অ্যাসেম্বলি যদি আমরা করি তাহলে সেই মানে আগামী নির্বাচনের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়াবে রাষ্ট্রটার ক্যারেক্টার কি হবে সেই সব প্রশ্নে। রাষ্ট্রের ক্যারেক্টার নিয়ে মানে এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও এরকম ফান্ডামেন্টাল ইস্যুতে ইলেকশন হয়েছে, যে ক্ষমতা কি প্রাদেশিক সরকারের হাতে থাকবে নাকি মানে ফেডারেল গভর্নমেন্টের হাতে বেশি থাকবে। একবার শুরুর দিক থেকে এই ধরনের জিনিস হয়েছে এবং সেগুলো শেষ পর্যন্ত ইলেকশনের মাধ্যমে রিজলভ হয়েছে। তো আমাদের মনে হয় যে জনগণের মধ্য দিয়ে এটা রিজলভ হওয়া দরকার। অ্যাপারেন্টলি আমরা যদি কেউ মনে করি যে ও আচ্ছা এখানে তো একটা মেজরিটি পার্টি, তারাই তো সব জিতা নিবে, ফলে তো কিছু হবে না, এটা কিন্তু এই অনুমানের ভিত্তিতে আপনি কোনো একজন মানে এমন একটা ক্ষমতাকে দিয়ে এটা করিয়ে নিতে চাচ্ছেন যেটা কোনো টেকসই। সুতরাং আমাদের মানে ইয়ের জায়গা হচ্ছে জনগণকে ইনভলভ করতে হবে এবং আমরা এই বিশ্বাস জনগণের মধ্যে রাখি। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশে ক্ষমতার কাঠামোর একটা ভারসাম্য এবং জবাবদিহি আনার প্রয়োজনীয় অপরিহার্য যেই সমস্ত সংস্কার, সেগুলো যদি পিপলের কাছে নিয়ে যেতে পারি, ইলেকশনের চেহারাও বদলে যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ জুনায়েদ সাকি। অনেকে এখনো বক্তব্য দিতে পারেনি, আমরা সবাইকে সুযোগ দিব। আশরাফ কায়সার ভাইকে রিকোয়েস্ট করেছেন, অনেকটা প্রোগ্রাম আছে। আশরাফ কায়সার ভাই সংক্ষেপে। আমি খুবই সংক্ষেপে বলবো, যাতে আমার সময় অন্য কেউ ব্যবহার করতে পারেন। দেখুন, কয়েকটা চ্যালেঞ্জের কারণে এই রিফর্ম নিয়ে কথা হচ্ছে। এক নম্বর চ্যালেঞ্জ কি? এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বড় দুটি দল বা তিনটি দল বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ন্ত্রণ করে, বাকিরা অনেক সুন্দর সুন্দর কথা বলে, বিবেকবান কথা বলে, ভোটের রাজনীতিতে সেটা হয় না। এই তো আমাদের বাস্তবতা। সেই বাস্তবতাতে যদি আপার চেম্বারে আনুপাতিক ভোটের ভিত্তিতে প্রতিনিধি না নেন, তাহলে ওই বাস্তবতা নিম্ন কক্ষে যা হচ্ছে উচ্চ কক্ষেও তাই হচ্ছে। অতএব আপার চেম্বারে আনুপাতিক হারে হতে হবে এবং সেটি আপনার তাহলে ছোট দলগুলোর রিপ্রেজেন্টেশন থাকার সুযোগ তৈরি হবে, যেই জিনিসটা আমরা বাংলাদেশের নির্বাচনে বা সংসদে পাই না। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি 51% বা সিম্পল মেজরিটিতে আইন পাশ করে ফেলতে পারেন আপার চেম্বারে, তাহলে তো আর কোনো লাভ হলো না। কেননা তখন আপনি কাউন্ট করলেন আপনার নিজের ভোট ব্যাংক, নিজের প্রতিনিধিরা, এবং তার সাথে যদি আরো কিছু করে আপনি 51%। অতএব সিম্পল মেজরিটি না করে 2/3 দিকে আপার চেম্বারেও যাওয়া উচিত, যেরকম করে লোয়ার চেম্বারে থাকবে। পিয়ারটা অ্যাবসলিউটলি সাপোর্ট করছি এবং 2/3 কথা বলছি দুই জায়গাতেই, নাহলে যেটা হবে ব্যালেন্স হচ্ছে না। তৃতীয় আমার যেটি ভয়, উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? কারণ আপনি যদি কিছু লোককে বিভিন্ন কারণে আপনার দলে ভূমিকা রেখেছিল গোপনে কিংবা নিভৃতে, তাদেরকে প্রতিস্থাপন করার চেষ্টা করেন, এটা কোনো ভালো কাজ হবে না। তার মানে আপনি প্রক্সি এবং ডাম্পিং গ্রাউন্ড এই দুটা থেকে নিজেকে কি করে বিচ্যুত রাখবে দলগুলো, যে তারই প্রতিনিধি কিন্তু তার কোনো ভয়েস নাই, তারই প্রতিনিধি তার কোনো মেরুদণ্ড নাই, তারই প্রতিনিধি তার একটা সামাজিক স্বীকৃতি দরকার। এখন এই জন্য একটা আপার চেম্বার তৈরি করে ডাম্পিং গ্রাউন্ড করলে আমাদের কোনো